হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোমান্স ইন দ্য হাউস এপিসোড 3। এপিসোডের শুরুতে দেখানো হয় পিয়ং বাচ্চাদের তাইকুন্ডু শেখাচ্ছে। হঠাৎ বাচ্চারা তার কাছে জিদ করে তাদের যেন ফ্লাইং কিকটা একবার দেখানো হয়। পিয়ং বলে পরে দেখাবো। বাচ্চারা বলে না টিচার, আজকেই দেখাতে হবে, এই কিকটা খুবই কুল, আমাদের তাড়াতাড়ি দেখান। বাচ্চাদের জিদের কাছে হার মেনে পিয়ংও রাজি হয়ে যায়। পিয়ং তার সবচেয়ে কুল মুভসটা দেখায়। এটা না দারুণ ছিল, এত কুল সিনটা ছিল যে এই পার্টটা আমিও অনেকবার দেখেছি। এরপর বাচ্চারা বলে এই কিকটা কি কেবল ভিলেনদের সাথেই ফাইট করার জন্য। পিয়ং আগের দিন রাতের কথা চিন্তা করে, যেটা সেকেন্ড এপিসোডের লাস্টে দেখানো হয়েছিল, যেখানে পিয়ং মুজিনকে একজন পারভার্ট ভেবে উড়ে গিয়ে মুজিনের মুখে একটা লাথি মেরেছিল। পিয়ং বাচ্চাদের সামনেই রাতের কথা ভেবে সে কালকে যা করেছে তার জন্য লজ্জায় পড়ে যায়। এদিকে মিরে তার কলিগের সাথে মলে ইন্সপেকশন স্টার্ট করলে মিরে দেখে এক জায়গায় মহিলাদের ভিড় জমে আছে। মিরে বলে আজকে কি মলে কিছু ইভেন্ট আছে? অন্য মেয়েটি বলে ওইদিকে তাকিয়ে দেখুন, ইভেন্টটা না দারুণ। মিরে দেখে সমস্ত মেয়েরা পিয়ংকে উপরের শেলফগুলোতে থাকা জিনিসগুলো পেরে দিতে বলছে, আর পিয়ংও তাদের কথা মতো তাদেরকে সাহায্য করছে। আসলে পিয়ং এত হ্যান্ডসাম ছিল তাই মেয়েরা তাকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছিল। মেয়েটি মিরের কানে কানে বলে ইভিনিংয়ে বাচ্চাদের তাইকুন্ডু শেখায়। 28 ইয়ার্স। মিরে অবাক হয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বলে তুমি কি করে জানলে? মেয়েটি বলে কোম্পানির সবচেয়ে হ্যান্ডসাম ও কুল, থ্যাঙ্কস টু ইউ ম্যাম। মিরে বলে কি কেন? মেয়েটিও বলে, আর পাস্টের দৃশ্য দেখানো হয়। আপনি যেদিন অজ্ঞান হয়ে গেলেন সবার মাঝ থেকে হিরোর মতো এন্ট্রি নিয়ে আপনাকে কাঁধে ক্যারি করে নিয়ে হসপিটালের দিকে দৌড়লো। তবে থেকেই তো সবার মাঝে কুল হয়ে গেছে। পিয়ং দেখে মিরে দাঁড়িয়ে আছে। সে এসে মিরেকে বলে আপনাকে কিছু কথা বলার আছে, আপনার মা বাবা। কথা শেষ না হওয়ার আগে মিরে তার জ্যাকেট ধরে তাকে টানতে টানতে প্লেনের গতিতে নিয়ে যায়। নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় একটা দেয়ালে ঠেলে দেয়। এই ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটছিল যে পিয়ং বুঝতেই পারে না কি হচ্ছে, তার অবস্থা টাইট হয়ে যায়। মিরে বলে মিস্টার পিয়ং, একটা রিকোয়েস্ট ছিল। পিয়ং গলা কেঁপে কেঁপে বলে কি? মিরে বলে কালকের ঘটনাটা যেন কেউ জানতে না পারে। পিয়ং ভয়ে তার চোখগুলো বড় বড় করে পিটপিট করতে থাকে। এই সিনটা না খুবই কিউট সিন ছিল। মিরে একটা না বলে যায় কালকে আমার মায়ের সাথে যা ঘটনা ঘটেছে সেটা যদি কেউ জানতে পারে, তবে কিন্তু মিরে কয়েক সেকেন্ড তার চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চিন্তা করে নেয় কি বলবে। তারপরে বলে তাহলে হেড অফিসের অথরিটি থেকে আমি আপনাকে চাকরি থেকে ফায়ার করে দেবো, আপনাকে ছাঁটাই করে দেবো। পিয়ং তার চোখ পিটপিট করে আবার মুচকি এসে বলে ও হেড অফিসের অথরিটি থেকে। মিরে তার জ্যাকেট ছেড়ে দিলে পিয়ং বলে আমি কেবল কালকের ঘটনার জন্য ক্ষমা চাইতে চাইছিলাম। মিরে বলে কোনো দরকার নেই, এটা আমাকে মনের শান্তি দিয়েছে, খুবই স্যাটিসফাইং। এরপর মিরে চলে গেলে পিয়ং চিন্তা করে তার মাথায় কিছুই ঢোকে না, এটা কেন বললো স্যাটিসফাইং, শান্তি দিয়েছে। এদিকে গিয়ুম মুজিনের কথা চিন্তা করে, যেখানে সে তাকে বলেছিল এখানে থাকলে ভাড়া দিতে হবে না, তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। মিরে ফিরে এলে গিয়ুম তাকে বলে আমরা কোথাও যাব না, আমরা বাড়ি ছাড়বো না। এই কথা শুনে মিরে চিৎকার করে বলে কেন বাড়ি ছাড়বো না আমরা? গিয়ুম বলে বছরে কত টাকা বাঁচবে বুঝতে পারছিস? মিরে বলে এর জন্যই তো খাচ্ছি, যাতে দরকারে টাকা দিতে পারি, বলেছি না অন্য লোন নিয়ে নেবো। গিয়ুম বলে এখনো অনেকগুলো লোন বাকি আছে, পরে নয় টাকা বাঁচিয়ে ভালো কোনো জায়গায় থাকবো, এখন এখান থেকে যাওয়া ঠিক হবে না। মিরে বলে মা তোমার মাথা ঠিক আছে তো? বাবার সাথে থাকবে একই ভিড়াতে। গিয়ুম বলে তোর বাবা কিনেছে, আমি তো আসতে বলিনি তাকে, আমরা কেন ওর জন্য যাব, আমরা তো এখানেই থাকবো। মিরে বলে প্রতিবেশীরা কি বলবে, কথা বানাবে। গিয়ুম বলে কবে কথা বানায় না ওরা, ওদের কাজই তো কথা বানানো, সেটা ভয় নয়, টাকা চলে গেলে সেটা ভয় লাগবে। মিরে গলার টোন উঠিয়ে বলে হঠাৎ বড়লোক হয়ে ফিরে আসা বাবার কাছে কি তুমি রেন্টের জন্য ভিক্ষা চেয়েছো? তুমি কি হাওয়ায় দুলে গেছো? গিয়ুম ও রাগের চোখে মিরের দিকে তাকিয়ে বলে ওই মিরে আবার কি বললি বল, আরেকবার বল। মিরে ভয় ভয় বলে না ওই হাওয়ায় বাইরের গাছের পাতাগুলো নড়ছে। গিয়ুম বলে আমি যা বলেছি সেটাই হবে। এরপর সে চলে গেলে মিরের ভয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মুজিন স্টাইল মেরে বিদেশি ডিম খায়, কিন্তু সেটা তার পোষায় না। এরপর সে নিচে বসে পড়ে দেশি ডিম খায় আর বলে কি আরাম। তার ঘরের বেল বাজলে গিয়ে দেখে মিরে দাঁড়িয়ে আছে। মিরে তত্তরিয়ে ভেতরে ঢুকে গিয়ে মুখ বেঁকায়। মুজিন বলে তাহলে তোর মা আমার অফার একসেপ্ট করেছে, এটা বোঝা যাচ্ছে। মিরে বলে তুমি কি চাইছো বলো তো? মুজিন বলে তোর মাকে আবার পটাতে চাই। মিরে রাগ করে বলে ডাইভোর্সের পর কি বিয়ে করনি, না অন্য কেউ পটেনি, বা আবার কিছু ক্রাইম করেছো তাই মাকে দরকার? মুজিন বলে আমি আবার আমার ওয়াইফের সাথে থাকতে চাই, আর থাকবোই। মিরে বলে ওটা আমার মা, আমি আমার মায়ের সাথে থাকবো। মুজিন বলে মিরে ভয় পাচ্ছিস নাকি, আমি যদি তোর থেকে তোর মাকে কেড়ে নিই? মিরে সত্যি কথাটা শুনে ঘাবড়ে বলে এটা কি কোনো ড্রামার সিন চলছে নাকি? মুজিন বলে বেট লাগাবি? এরপর মুজিন নিচে বসে পড়ে হঠাৎ ড্রিঙ্ক বানানো স্টার্ট করে, বলে মিরে তুই খাবি নাকি? মিরে বলে তুমি কি করতে চাইছো বলো তো? এবার মুজিন একটা পেপারে লেখা স্টার্ট করে, আমি মুজিন আমি গিয়ুমকে পটাবো। না এটা বাজে কথা, আমরা আবার সমস্ত ঝগড়া মিটিয়ে আবার একসাথে হব। কি বেট লাগাবি? কত টাকা লাগাবি বলতো? মিরের তো আবার তার বাবার উপর রাগ হয়, কিন্তু সে তার বাবাকে এবার ছাড়ে না। মিরে নিচে বসে পড়ে ড্রিঙ্ক করে বলে ঠিক আছে, 11 বছরের ইনভেস্টমেন্ট, তুমি ছিলেন 11 বছর আমাদের সাথে,
11 বছর খোরপোশ দাওনি, তাহলে অনেক টাকা হয়ে যায়, তাহলে এই ভিলাটা মায়ের নামে করে দেবে। মুজিনও ওকে বলে বেটের জন্য রাজি হয়ে যায়, আর টাইম লিমিট হয় 1 মাস। এবার 2 বাবা মেয়ে সাইন করে দেয় পেপারে। মুজিন বলে আমি বেটে জিতলে তোর মায়ের সাথে বান্ডিলে তোর ভাই আর তুইও আসবি জানিস তো। মিরে বলে আমি জিতলে এখান ছেড়ে চলে যেতে হবে। বাবা ও মেয়ের মধ্যে ফাইনালি অফিসিয়ালি লিগালি ফাইট স্টার্ট হয়ে যায়। মিস্টার হুয়াং এর হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে দেখি ডং আসে ভয়ে ভয়ে দরজার লক কিনতে। মুজিনকে আসতে দেখে হুয়াং কথা বলতে গেলে দুজনে এরপর যখন এসে দেখে ডং সেখান থেকে পালিয়ে গিয়েছে, দেখি ডং অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে রয়েছে। 2 বাবা মেয়ে বেট নিয়ে এত সিরিয়াস ছিল যে তারা লেখা কাগজটা কোর্টে স্ট্যাম্প লাগিয়ে নিয়েছিল। মিরে তাকে ভাড়ার টাকা দিয়ে বলে এটা আমরা তো দেবই, আমরা ভাড়া না দিয়ে থাকবো না। মিরে কফির দোকানে এসে কফির অর্ডার দিয়ে দেখে পিয়ং সেখানে। পিয়ং এর বিলটাও সে দিয়ে দেয়। পিয়ং বলে তুমি কি সরি ফিল করছো? মিরে বলে আমার হসপিটাল বিলটা তুমি দিয়ে দিয়েছো, যতদিন না এই বিলটা মেটে ততদিন তোমার কফি খাইয়ে দেবো। মিরের কফির সাইজ দেখে পিয়ং চমকে গিয়ে বলে এত কফি খেলে মরে যাবে তো। মিরে বলে বাঁচার জন্যই তো খাচ্ছি, মরার জন্য তো নয়। মিরে নিজের মনে বলে এই যুদ্ধ জিততে হলে কতটা শক্তি দরকার আমি সেটা জানি। পিয়ংকে বাই করে চলে যেতে যেতে আবার মিরের কথায় শুনি আমি কিছুতেই স্যারেন্ডার করবো না, দেখিয়ে দেবো আমিই জিতবো। গিউলের সাথে মুজিন থাকলে বেটের পেপার দেখে সে বলে মুজিন তোর মাথা ঠিক আছে তো, এসব কি বেট লাগিয়েছিস, এভাবে কি কিছু হবে কি? মুজিন বলে আমার কাছে আর কোনো উপায় নেই, এত দূরে এসে আমি ফিরে যেতে পারবো না। ডং বাড়িতে থাকলে তার বাড়িতে মিস্টার হুয়াং এসে বলে আপনার দরজার লকটা কিনে এনেছি, কেন হঠাৎ চলে এলেন দোকান থেকে আমার? ডং বলে দাঁড়ান আপনার টাকাটা দিচ্ছি। সে বলে আপনার ভিলার ওনার মুজিন আপনার টাকাটা দিয়ে দিয়েছে। ডং দেখে মুজিন তার দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। হুয়াং বলে এখন আমি যাচ্ছি, আমি আমার দোকান খোলা রেখে এসেছি। মুজিনকে দেখে তার অবস্থা টাইট হয়ে যায়। মুজিন তার ঘরের ভেতরে ঢুকলে ডং তার হাত দুটো তুলে ও জিভ বার করে দৌড়ে দৌড়ে ঘর থেকে ভয়ে পালিয়ে যায়। দেখি ভিলার সকলেই কাঙের রেস্টুরেন্টে, আর কাঙের রেস্টুরেন্টে ডং বসে থরথরিয়ে কাঁপছে। কাং তাকে তার ভয়ের কারণ জিজ্ঞাসা করলে সে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলে আমি নতুন ওনার মুজিনকে দেখেছি আগুন লাগার আগের দিন রাতে পুরনো ওনারের সাথে সে ভিলার দিকে যাচ্ছিল। এই কথাগুলো ভিলার লোকেরাও শুনে নেয়। মিস্টার হুয়াং বলে মুজিন এমন মানুষই নয়, অন্যরা কেউ কেউ তাকে সন্দেহ করে আবার কেউ কেউ তাকে সন্দেহ করে না। কাং বলে 302-তে আগুন লেগেছিল, তাই 301-এর জিয়ংকে সে ফোন করে। সকলে জিয়ংকে জিজ্ঞাসা করে আগুন লাগার আগের দিন রাতে 302 থেকে কিছু সে আওয়াজ শুনেছে কিনা, কোনো লোকের গলা শুনেছে কিনা। জিয়ং বলে হতে পারে মনে নেই। শেষে বলে তবে একজন অন্য লোকের গলা শুনেছিলাম রাতে, তবে সেটা কি আগুন লাগার আগের দিন রাতে ছিল সেটা মনে নেই। এটা শুনে সকলেই ভয়ে জড়ো হয়ে যায়। এবার কাং বলে আমি কিছু দেখেছি মুজিনের সম্পর্কে। এবার দেখানো হয় সকালবেলায় কাং যখন মর্নিং ওয়াক করছিল সে দেখছিল যে মুজিন একটা পোল ধরে এক্সারসাইজ করছে। তার জামার হাতা তুললে সে দেখ তার বাহুতে একটা বড় ট্যাটু। এটা সাধারণত গ্যাংস্টারদেরই সেই দেশে থাকতো। এটা দেখে সে চমকে যায়। মুজিন যে এক্সারসাইজগুলো করছিল সেগুলো সাধারণত বড় বড় জিমন্যাস্টিকরা করতে পারে। মুজিনের জিমন্যাস্টিকগুলো দেখে কাংয়ের মুখটা বন্ধই হয় না। এবার মিসেস সোয়াং বলে আমিও কিছু দেখেছি। সে দেখে মুজিন পুলিশ স্টেশন থেকে বেরোচ্ছে আর মিসেস সোয়াং তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এবার জিং বলে আমিও কিছু দেখেছি। একদিন সকালে দেখি মুজিন ছাদে ম্যাচিস জ্বালিয়ে কিছু জিনিস আগুন ধরিয়ে দিচ্ছে। মুজিন জিংকে দেখে ফেললে সে ভয় পেয়ে যায়। সে বলে কি করছেন? মুজিন বলে কিছুই না, কিছু ট্র্যাশ পোড়াচ্ছি। জিং সকলকে দেখায় কিছু পোড়া দেশলাই কাঠি যেটা সে ভিলার পিছন থেকে পেয়েছে। এটা আমরা আগেও দেখেছিলাম, কেউ ভিলার পিছনে গিয়ে পোড়া দেশলাই কাঠি দেখছে। এটা এপিসোড 1-এ আমরা দেখেছিলাম, সেটা জিং ছিল। জিং বলে আমাদের ভিলাতে কেউ দেশলাই কাঠি ইউজ করে না, একমাত্র মুজিন ছাড়া। এরা সকলেই বলে আগের ওনার বলেছিল না মরলেও এই ভিলাটা বিক্রি করবে না। তখনই গিউম চলে এলে সকলেই প্রথমে ভয় পেয়ে যায়, তারপরে সকলেই গান করা স্টার্ট করে দেয়। মিসেস ওয়াং গিউমকে কিছু বলতে যাবে তার আগে সকলেই একে চুপ করিয়ে দেয়, তাকে ড্রিঙ্ক করিয়ে মুখ বন্ধ করে দেয়। গিউম চলে গেলে জিন বলে গিউম দিদিও জানতে পারে এইসব ব্যাপারে, তাই ওনাকেও কিছু বলা যাবে না। দেখি হিয়ন যে সকলে ঘরের বেল বাজিয়ে বাজিয়ে তার বাবার তরফ থেকে সকলকে রাইস কেক দিচ্ছে। সকলে তো নিয়ে নেয় কিন্তু তারা ভয়ে অস্থির হয়। গিউম রাস্তা দিয়ে গেলে মুজিন তাকেও একটা রাইস কেক দেয় আর হঠাৎ তার মুখের সামনে গিয়ে বলে তোমাকে এখনো আগের মতোই সুন্দর দেখতে আছে, মনে হচ্ছে না তুমি বুড়ি হয়ে যাচ্ছ। গিউম বলে তুমি রেডিকুলার সেমই আছো, 50 বছর হতে চললো কিন্তু তোমার মাথার বুদ্ধিটা হাঁটুতেই আছে। মুজিন বলে থ্যাঙ্কস না যাওয়ার জন্য। গিউম বলে কে বললো তোমার জন্য যাচ্ছি না, টাকার জন্য যাচ্ছি না, নিজেকে বেশি হাওয়াতে উড়িও না। মিরেও তার কলিগ মিটিংয়ের জন্য তাড়াহুড়ো করে। ছেলেটি বলে আপনি লিফটের কাছে ওয়েট করুন, আমি একটা জিনিস নিয়েই আসছি। মিরে লিফটের কাছে ওয়েট করলে তার কলিগ ছেলেটিও তাকে দূর থেকে আওয়াজ দিয়ে তার দিকে আসতে থাকে। ঠিক তখনই লিফটের দরজাটা খুলে যায় আর মিরে শুনে সিও বলছে এই পাগল কোথাকার, আর পিয়ং বলে বাবা।
পিয়ং আর শিও মিরেকে দেখে নেয় আর মিরে এদের দেখে থ হয়ে রয়ে যায়। কলিগ ছেলেটিও দূর থেকে বলে বলে আসতে থাকে, আমাদের শিওর গলা শুনলাম না। শিও আর পিয়ং দুজনেই ঘাবড়ে যায়। হঠাৎ তারা কি করবে খুঁজে পায় না, তাই তারা হঠাৎ দুজনেই মিরে হাত দুটো ধরে লিফটের মধ্যে টেনে নেয়, বোতাম তাড়াতাড়ি টিপতে শুরু করে। কলিগ ছেলেটি দৌড়ে এসে লিফটের মধ্যে দেখতে চাইলেও লিফট বন্ধ হয়ে যায়, সে আর কিছুই দেখতে পায় না। এরা দুজনেতেও মিরেকে লিফটের মধ্যে টেনে নেয়, কিন্তু এরা এতই এম্বারেসমেন্টে পড়ে যায় যে এদের মুখ দিয়ে কথাই বেরোয় না। শিও কিছু বলতে যাবে, তখনই লিফটের দরজা খুলে যায়। মিরে বলে, আপনার খেয়াল রাখবেন কেমন স্যার, এখন আমি আসছি। সে দৌড়ে লিফট থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে শিও পিয়ংকে ফোন করে বলে, কতবার বলেছি না সিকিউরিটির জবটা করবি না, কোনো কথা শুনিস না আমার। এই তপকি গালটাকে এবার কি করে বোঝাবি, ও তো সব জেনে গিয়েছে। পিয়ং বলে, ওকে ওকে বুঝে গেছি বলে কাজে আছি, ব্যস্ত আছি এসব বলে ফোন করে দেয়। হিয়নজে তার বাবার দেওয়া কেকটা জিংকেও দেয়। জিং খুব খুশি হয়ে সেটা নিয়ে নেয়। হিয়নজে তার বাবাকে জিংয়ের সাথে দেখা করার জন্য ডাকে। মুজিন যখন বেরিয়ে এসে জিংকে দেখে, তখন একে অপরকে দেখে এদের দুজনেরই মুখের রংটা যেন একটু উড়ে যায়। এরা দুজনকে একে অপরকে দেখে চমকে যায়, তবু তারা সাধারণ ব্যবহারই করে হিয়নজের সামনে। হিয়নজে আর মুজিন এক জায়গায় ব্রেকফাস্ট করতে এলে মুজিন মিরে ও গিউমের সম্পর্কে সমস্ত কথা জিজ্ঞাসা করে। মুজিন বলে, তোর দিদির কোনো বিয়ে আছে? ভাই বলে, দিদি তোর টাকা কামাতেই ব্যস্ত, ওর বিয়ে কোনো নেই। মুজিন বলে, তোরা এখানে কেন থেকে গেলি? ভাই বলে, এখানে আমাদের সাথে অনেক কিছুই হয়েছিল, তাই আমরা এখানে প্রতিবেশীদের দেখাতে চাই আমরাও ভালোভাবে বাঁচতে পারি। মা আর দিদি খুব কষ্ট করেই টাকা রোজগার করেছে। মুজিন এই কথাগুলো শুনে একটু স্যাড হয়। মুজিন তখন হিয়নজেকে তার কার্ড দিয়ে বলে, যা যা বাড়ির জন্য দরকার সব কিছু কিনে নে আজ। এরা দুজনে রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা লোক এদের সাথে কথা বলতে আসে, এদের হালচাল জিজ্ঞাসা করে, কিন্তু ভাইয়ের মুখের রংটা যেন উড়ে যায়। এটা মুজিনও লক্ষ্য করে। লোকটা চলে যেতেই ভাই লোকটাকে গালাগালি দেয়। তার বাবাকে বলে, আমরা আগে এই লোকটার ওখানে ভাড়া থাকতাম, মায়ের সাথে বাজে ব্যবহার করতো, ড্রিঙ্ক করে বাজে আচরণ করার চেষ্টা করতো। মুজিন বাড়ি ফিরলে মুখোমুখি জিয়ংয়ের সাথে দেখা হয়ে যায়। জিয়ং বলে, আমি দিদিকে কোনো কথাই বলবো না, আমরা এখন কমপ্লিটলি স্ট্রেঞ্জার। এটা বলেই সে যেতে থাকে। মুজিন তাকে জিজ্ঞাসা করে, এখন তোমার শরীর ভালো আছে তো? কিন্তু জিয়ং তার কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। কাজের জায়গায় মীরের কলিগ ছেলেটি, শিওর ছেলে, কে আপনি দেখেছেন, বলুন না এ কথা বলে বলে মীরের কানের পোকা নড়িয়ে দেয়। মীরে বলে, এখন আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। যেতে গিয়ে মীরে পিয়ংকে সামনে দেখে। পিয়ং তার জন্যই অপেক্ষা করছিল। এরা দুজনে একটা রেস্টুরেন্টে যায়। পিয়ং কিছু বলবে তার আগেই মীরে তাকে বলে, আমি কাজের জায়গায় কাস্টমারের সমস্ত কনফিডেন্সিয়াল কথা নিজের মধ্যেই রাখি, একে অপরের সাথে বা কারুর সাথে আমি কোনো ডিসকাস করি না, তাই আমাকে এক্সপ্লেন করার কিছুই নয়, শান্তিতে কাজ করো। পিয়ংও তার কথা বুঝে যায়। এবার দুজনে একসাথে ডিনার করে। বাড়ি যাওয়ার সময় মীরে ও পিয়ং একে অপরের সাথে হাত মিলিয়ে বলে, আমরা ঠিক এভাবেই চলবো, কাজের জায়গায় একসাথে মিলে কাজ করব। মীরে বলে, আমি কিন্তু জানি না, কিছু শুনিনি, ঠিক আছে? মীরে গাড়িতে গিয়ে বসে, দেখে পিয়ং সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তারপরেই হঠাৎ নিজের মাথা গাড়ির সিটে ঠুকে বলে, হাউ এম্বারেসিং, আমি বলেছিলাম তোমাকে কাজ থেকে ফায়ার করে দেবো। মীরে বাড়ি আসে একটা ডাইনিং টেবিল কিনে। এসেই দেখে তার ঘর জিনিসপত্রে ভরে গিয়েছে। মীরে বলে, এসব কি? মাসাজ চেয়ার, কফি মেশিন, ফ্রিজ, এয়ার পিউরিফায়ার, এসব কি? গিউম চেঁচিয়ে বলতে থাকে, হিয়নজে এসব যদি একটাও বাড়িতে থাকে তোর কিন্তু মাথার একটা চুলও আস্ত থাকবে না। হিয়নজে তার মায়ের ভয়ে সব কিছু ফেরত দেবার জন্য ফোনে লেগেই থাকে। এবার দুই মা মেয়ে ডাইনিং টেবিল সেট করতে বসে, কিন্তু ডাইনিং টেবিল সেট করতে গিয়ে দুজনের অবস্থায় টাইট হয়ে যায়। সেট করতে করতে তারা 3টে চেয়ারই সেট করে আর বলে যে 4 নম্বর চেয়ারটা আমাদের ফ্যামিলিতে কাজে লাগবে না, ভালোই হলো অন্য কাজে লেগে গেল। এবার তারা দুজনেই চেয়ারে আরাম করে বসে ডাইনিং টেবিল আনার খুশিতে ড্রিঙ্ক করে। ভিলার লোকেরা ডাস্টবিনে জিনিস ফেলতে ফেলতে বলে, আমরা কেউ রাইস কেকটা খাইনি, যদি খেলে মরে যেতাম তাহলে কি হতো? মিস্টার ওয়াং বলে, আমি তো পুরোটাই খেয়েছি, তবু তো আমি এখনো বেঁচে আছি। সকলেই ঘুরে ঘুরে মিস্টার ওয়াংয়ের দিকে তাকায়। এরা তো সকলেই ভয়ে অস্থির হচ্ছিল, কারণ এটা ভাবছিল মুজিন নাকি আগের ওনারকে মেরেছে। কাংয়ের কাছে একটা ফোন আসে। ফোন শেষ করে সে সকলকে বলে, মুজিন নাকি কালকে রাতে একজনকে খুব মারা মেরেছে। এটা শুনে এরা ভয়ে তো অস্থির হয়, তার সাথে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, তাহলে কি গিউম দিদিকে মারতো বলেই তারা ডিভোর্স নিয়েছিল? এদের এই কথাগুলো মীরে দূরে দাঁড়িয়ে শুনে নেয়। একমাত্র মিস্টার হুয়াং বলে, মুজিন এমন মানুষই নয়, এরকম কিছু করতেই পারে না। মিসেস ওয়াং মলে এসেছিল জিনিসপত্র কিনতে। সে গিউমকে দেখে দৌড়ে এসে তার কাছে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, মীরের মা মুজিন কি সত্যি সত্যি পুরনো ওনারের রুমে আগুন লাগিয়েছিল? তুমি প্রথম থেকে সব জানতে, তাই না? গিউম বলে, এসব কি বলছেন? এইসব কথা শুনে বাকিরাও তাদের দিকে ঘুরে ঘুরে তাকায়। মুজিন মলে এলে পিয়ং তার সামনে চলে এলে সে ভয়ে মুজিন প্রথমেই তার গালে হাত দিয়ে দেয়। পিয়ং মুজিনকে ভুল বুঝে লাথি মারার জন্য তার কাছে আজকে মাপ চেয়ে নেয়। মুজিন দেখে মিসেস ওয়াং জোরে জোরে গিউমের ওপর চেঁচাচ্ছে। গিউম বলে, এসব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ওয়াং বলে, তোমরা তো চলে যাচ্ছিলে, তবে কেন আবার এখানে থেকে গেলে? একজন ডেঞ্জারাস লোকের সাথে আমার নাতিকে নিয়ে একই বিল্ডিংয়ে কি করে থাকবো?
মুজিন এদের সামনে চলে এসে বলে চলুন আমরা বাইরে গিয়ে কথা বলবো। হুয়াং নিচে বসে পড়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে পুলিশ ডাকুন তাড়াতাড়ি পুলিশ ডাকুন। মিরে সবাইকে সাইডে সরিয়ে তার মায়ের কাছে গিয়ে তাকে ধরে দাঁড়ায় আর সে বলে একজন স্ট্রেঞ্জার সম্পর্কে আমার মাকে কেন জিজ্ঞাসা করছেন। হুয়াং বলে এটা তো তোর বাবা। মিরে চেঁচিয়ে বলে আমাদের জন্য স্ট্রেঞ্জারই। সিকিউরিটি আপনাকে এখান থেকে বের করে দেবার আগে আপনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু খুবই খারাপ হবে। এরপর মিরে রাগের চোখে তার বাবার দিকে তাকিয়ে চিন্তা করে একদিন তাদের যখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল এই প্রতিবেশীরাই তাদের পেছনে কথা বানাচ্ছিল, বলছিল মিরের মা ফোন করেছিল তুলিনি, হয়তো টাকা চাইবে, একদম তোমরাও কিন্তু ফোন তুলবে না। গিয়ুম এসব শুনে কাঁদছিল। মিরের সেদিন রাগ হলেও সে প্রতিবাদ করতে পারেনি, তার মায়ের পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু আজ সে তার মায়ের পাশে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে। এবার বাকিরা তার মাকে আঘাত করার আগে মিরে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিরের সিনিয়র তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় যেন বাড়ির ঘটনা কাজের জায়গায় না আসে। মিরে ও গিয়ুম ভিলার সামনে এলে জিং ও শিরি এসে আবার তাদের মিশে সোয়াংয়ের মতো একের পর এক প্রশ্ন করে যেতে থাকে। গিয়ুম চিৎকার করে বলে চুপ, একদম চুপ। ওনারকে প্রশ্ন করতে ভয় লাগছে তাই আমাকে করছেন, কারণ আমি ইজি টার্গেট তাই না? কিছু বলছি না বলে তাই পেয়ে বসেছেন নাকি? কি মুজিন লাগাবে আগুন? এত যদি ওর সাহস থাকতো আমি ওকে ডাইভোর্স দিতাম না। এরপর মিরে ও গিয়ুম চলে যায় আর এইসব কথা মুজিন দূর থেকে দাঁড়িয়ে শুনে নেয়। মুজিনের এসব শুনে খুবই স্যাড লাগে, তাই সে একা বসে ড্রিঙ্ক করতে থাকে। তখনই হিয়নজে চলে এসে তার বাবাকে বলে তোমাকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য একটা জিনিস এনেছি। সে একটা ট্রুথ মেশিন এনে তার বাবার হাতের উপর রেখে তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। কালকে ড্রিঙ্ক করে কাউকে মেরেছো, তোমার হাতে একটা বড় ট্যাটু আছে, তুমি ম্যাচিস ইউজ করো, আগুন লাগার আগের রাতে তুমি ওনারের সাথে ছিলে, পুলিশ স্টেশনে গেছিলে এই আগুন লাগার কেসের জন্য। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সবুজ লাইট জ্বললে ভাইয়ের অবস্থা দেখবার মতো ছিল। সে প্রথমে মাথা ধরে, তারপরে বলে বাবা তুমি কে? পরদিন সকালে মুজিন পুলিশ স্টেশনে এসেছে আগুন লাগার কেসের ব্যাপারে। জিং মুজিনের পিছু নিয়ে লুকিয়ে লুকিয়ে পুলিশ স্টেশনের বাইরে তাকে দেখতে থাকে। সে দেখে পুলিশ তাকে ধাক্কা মেরে মেরে বাইরে বের করে দিচ্ছে। জিংও একটু অবাক হয় কেন মুজিনকে পুলিশ না অ্যারেস্ট করে তাকে বার করে দিচ্ছে। মুজিন জিংকে দেখে তার কাছে এলে সে ভয় পেয়ে যায়। মুজিন বলে ভিলার সকলকে কাঙের রেস্টুরেন্টে আসতে বলো। জিং রেস্টুরেন্টে এলে তার ওয়াইফ এমনভাবে সুর করে করে কান্না করে যেন সে কিডন্যাপ হয়ে গিয়েছিল। এবার মুজিন সকলের সামনে ম্যাচিসটা বের করলে সকলেই ভয় পেয়ে চিৎকার করে করে রেস্টুরেন্টের মধ্যে দৌড়দৌড়ি করা স্টার্ট করে দেয়। তখনই মুজিন একটা দেশলাই কাঠি তার মুখে নিয়ে একটা অ্যাক্টরের নাম বলে আমি তার ফ্যান, তাই মুখে দেশলাই কাঠি রাখে স্টাইল মারতে ভালোবাসি। আমি আগুন লাগার আগের রাতে ওনারের সাথে ছিলাম, তার জন্য পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু ওনার ভিলাটা বিক্রি করবে বলেই আমাকে ডেকে পাঠিয়েছিল। আর কেন আমি এই ভিলাটাই কিনতে চেয়েছিলাম এটা তো কারুর কাছে অজানা নেই। আর কারুর যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবেন। এই কথাগুলো শুনে ভিলার সকলে এবার শান্তিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এবার মুজিন কাংকে বলে আজ আমার তরফ থেকে পার্টি, সকলের জন্য ড্রিঙ্ক নিয়ে এসো। এবার সকলেই আনন্দ করা স্টার্ট করে। মুজিনকে সকলেই সরি বলে তাকে সন্দেহ করার জন্য। মিরে মিটিংয়ে থাকলে সে দেখে তার বাবা তাকে একটা কিপ মেসেজ পাঠিয়েছে, সেখানে মোমবাতিটা ফু দিলেও সেটা নিভছে না, আর তাতে লেখা সরি আই রিফিউজ টু গেট লস্ট। মেসেজটা পড়ে মিরে তো রাগে অস্থির হয়। অন্যদিকে তার বাবা ড্রিঙ্ক করতে করতে সকলের সাথে এনজয় করতে থাকে। আর লাস্টে দেখানো হয় মুজিন যে একটা লোককে মেরেছিল সেটা হলো সেই লোকটা যে গিয়ুমের সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করত। আজও সে একটা মেয়েকে রেস্টুরেন্টে বিরক্ত করার চেষ্টা করলে মুজিন তার হাত ধরে সেটা মুড়ে দেয়। সকলের সামনে হাত ধরে তাকে টেনে নিয়ে আসে আর বলে উইক মেয়েদের হ্যারাস করা তাই না, তাকে গালাগালি দেয় আর তার কলার ধরে বলে এখন আমি তোর থেকে বড় লোক, এরপর থেকে যদি মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তোকে মেরেই ফেলবো। আর এখানেই থার্ড এপিসোড শেষ হয়ে যায়। ফোর্থ এপিসোডের জন্য স্টে কানেক্টেড।